আমি তোকে দেখিনি, তুই তো দেখেছিলি আমাকে। এতদিন ধরে সামনে ঘুরছিস, একবারও কিছু বলার প্রয়োজন মনে করেননি? একবারও কিছু বলার প্রয়োজন মনে হয়নি না? এদিকে তোকে কোথায় খুঁজে পাবো না পাবো সে চিন্তায় পাগল আমি, আর তুই বিন্দাস জীবনে কাটাচ্ছিস। হ্যাঁ, সিরিয়াল এটা তোর শো কলর ভাই, আর তুই সিরিয়াল পেয়েছিস। আমি রাগের মাথায় কি উল্টাপাল্টা বলেছি সেটা নিয়ে পড়ে থাকবি? ইডিয়েট! জাস্ট জাস্ট থাপড়াইতে ইচ্ছে করতেছে। কথা শেষ করতে না করতেই রায়হানের শক্ত খসখসে গালে নরম হাতের থাপ্পড় পড়ল। শব্দ হয়েছে অনেকটাই। রায়হান থমকে গেল, চোখ বড় বড় করে তাকালো মাইশার দিকে। মাইশা ডুকরে কেঁদে উঠল। পেছনে যাওয়ার চেষ্টা করেও পারল না, কোমরের অংশটুকু অবশ হয়ে এসেছে। তড়িঘড়ি করে পাশ হাতড়ালো, বালিশের পাশে রাখা ওড়না তুলে শরীরে জোরালো, ক্ষোভ মিশ্রিত গলায় চেঁচিয়ে উঠল। কাপুরুষের মতো পালিয়ে গিয়ে জবাবদিহিতা চাইতে লজ্জা লাগে না? চলে যান চোখের সামনে থেকে। একে তো মাইশা ওর গায়ে হাত তুলেছে, তারপর আবার কাপুরুষ বলাতে আতে ঘা লাগলো রায়হানের। অপমানে মাথার শিরা উপশিরা দপদপ করে জ্বলে উঠল। রাগে হ্যাচকা টান মেরে মাইশাকে নিজের সাথে চেপে ধরলো, দাঁতের দাঁত পিষে গর্জে উঠে বলল, হাত মুখ দুটোই খুব চলছে, আর একবার এই সাহস দেখালে আগুনে লাগিয়ে দিব হাতে। কাপুরুষ আমি? হ্যাঁ, আমাকে কাপুরুষ বলছিস? ইডিয়েট! তোর আমার বিয়ে সানাই বাজি হয়েছিল, পরিবেশ পরিস্থিতি মানসিক একদম কাপড় খুলে নাচার মতো ছিল। হ্যাঁ, নাচতে নাচতে বউ এনে বাসর করতাম, তাই না? রায়হানের এক হাত মাইশার কোমরে হালকাভাবেই ধরেছে, কিন্তু পুরনো ব্যথার জায়গায় নতুন করে রায়হানের হাত পড়ায় যান বেরিয়ে আসতে চাইছে মাইশার। ব্যথায় চোখ মুখ খিচিয়ে নিয়েছে, সহ্য করতে না পেরে মুখ থেকে বেরিয়ে এলো ব্যথাতুর আওয়াজ। আহ! পরক্ষণেই কিভাবে যেন আপনা আপনি হাত উঠে গেল রায়হানের উপর। মারার পরে নিজেই চমকে উঠল মাইশা, মুখে হাত চেপে দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে ঝরঝর করে কেঁদে দিল। মাথা ব্যথার মধ্যে মাইশার কাজ দেখে রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রায়হানের। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিজেকে শান্ত করলো। একবার রেগে উল্টাপাল্টা বকে বউ হারিয়েছে, আবার একই কাজ করে চরের উপর চর খেলো। রাগ ওর কপালের বিপরীতে চলে। ছট করে চোখ খুলে মাইশাকে ছেড়ে উল্টো দিকে হাঁটা ধরল রায়হান। ওকে যেতে দেখে হাঁপ ছেড়ে বাঁচল মাইশা। কোমরে হাত চেপে ধরে বেডের সাথে হেলান দেওয়ার আগেই খট করে শব্দ হলো। চোখ সামনের দিকে ফেরাতেই দেখলো দরজায় সিটকিনি তুলে ওর দিকে এগিয়ে আসছে রায়হান। মাইশা চরম বিস্ময় নিয়ে ভয়ার্ত গলায় বলল, তো দরজা লাগালেন কেন? চলে যান প্লিজ। রায়হান সোজা এসে মাইশার পাশে শুয়ে পড়ল। চোখ বুজে কিছুক্ষণ নীরবে শুয়ে থাকলো। মাইশা বড় বড় দম ফেলে বারবার বলছে ওকে চলে যেতে, তাতে বিন্দু মাত্র পাত্তা নেই রায়হানের। এক পর্যায়ে মাইশাকে ছো মেরে দুহাতে পেঁচিয়ে ধরে বুকের মাঝে নিল রায়হান। ছটফটিয়ে উঠল মাইশা, দু হাত দিয়ে রায়হানকে দূরে সরাতে চাইলো, কিন্তু পারল না। রায়হানের পুরুষালী শক্তির কাছেও নিতান্তই চুনোপুঁটি। ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন, ছাড়ুন বলছি। কিসের জোর দেখাচ্ছেন? কোনো সম্পর্ক নেই আমাদের, প্লিজ ছাড়ুন। কেউ দেখলে। রায়হান মাইশাকে শক্ত করে জড়িয়ে ধরল, নড়াচড়া করার স্পেস দিল না। শরীর শক্ত হয়ে গেল মাইশার। এত কাছ থেকে পুরুষালী স্পর্শে দম আটকে এলো। কাউকে ডাকবে, কিন্তু শরীরের যন্ত্রণায় গলা দিয়ে আওয়াজও আসছে না। নাজেহাল হয়ে পড়ল, না পারছে নড়ানড়ি করতে, আর না পারছে ছুটে রুম থেকে বেরিয়ে যেতে। কোমর পা দুটোই অচল। ফুপিয়ে উঠে আটকে আসা গলায় বলল, প্লিজ চলে যান, ছেড়ে দেন আমাকে। আমি মানি না। হুস! বলে মাইশার কোমরে আলতো হাতে মালিশ করতে করতে বলল, ব্যথা না, ঘুমাও। পুরো দুনিয়া আন্দোলন করে মরে গেল, ছোটখাটো নাদুস নদুস অসুস্থ বউ ছেড়ে আমি এখন কোথাও যাব না। কেঁদে লাভ নাই, চুপচাপ ঘুমাও। বাখারা হয়ে রইল মাইশা। কোমরে পুরুষালী হাতের বিচরণে শরীর কাটটা দিয়ে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। এদিকে ওষুধের সাথে ঘুমের ওষুধ থাকার কারণে শরীর অসাড় হয়ে আসছে, মাথা ভার হয়ে আছে, টেনেও চোখ খুলে রাখতে ব্যর্থ হচ্ছে।
অবশেষে মাত্রা অতিরিক্ত অসহায় হয়ে শরীরের ভর ছেড়ে দিল মাইশা। বাঁকা হেসে মাইশাকে ভালোভাবে আগলে নিল রায়হান। মাথা বুকের সাথে চেপে ধরে প্রশান্তির ঘুম দিল। সারাদিন রায়হানের দেখা না পেয়ে চিন্তায় পড়ল দিগন্ত। ফোনও বন্ধ। একজন গিয়েছিল ওর বাড়িতে, সেখানেও নেই। না ক্লাবে এসেছে, না টঙে। সকাল থেকে হাওয়া। ফোন বের করে আবারও রায়হানকে ফোন দিতে চাইল দিগন্ত। কাজীর নাম্বার থেকে মিসড কল দেখে ভ্রু গুটালো। ফোন ব্যাক করতেই কাজী রিসিভ করে বলা ধরল, সাংঘাতিক ছেলে, ও আল্লাহ গো, পাগলের পাল্লায় পড়ছিলাম, মারে ফেলছে আমাকে। কাজীর চিল্লানো শুনে দিগন্ত কান থেকে একটু দূরে সরিয়ে নিল ফোন। গম্ভীর স্বরে বলল, কি সমস্যা? একদমই সব ঘটনা বলে থামলো কাজী। ভার্ত গলায় বলল, না পালিয়ে এলে আজ গাড়ি চাপা দিয়েই মেরে ফেলতো। লুঙ্গি তুলে যান হাতে করে নিয়ে এসেছি বাবা। সব শুনে দিগন্তের চোয়াল শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে কাজীকে ধমকে বলে উঠল, ও ভয় দেখালো আর আপনি বলে দিলেন? শালা কোনো কাজের না, রাখেন। বলে ফোন কেটে দিল দিগন্ত। পরপরই আমিনার নাম্বার থেকে ফোন এলো ওর কাছে। সন্ধ্যা থেকে এক নাগাড়ে ফোন দিয়েছে বেলাকে, পায়নি, ব্লক করে রেখেছিল। এখন এমন সময় ফোন দিল যে সময় দিগন্তের মেজাজ ভালো নেই। ধরতে না চেয়েও ধরল। কানে ঠেকিয়ে বলল, কি বলবি? তাড়াতাড়ি বল, কাজ আছে। অপর পাশ থেকে কিছু না বলে খট করে লাইন বিচ্ছিন্ন করলো বেলা। সরু চোখে ফোনের দিকে তাকালো দিগন্ত। আবারও কল দিল, নাম্বার বন্ধ। এভাবে কয়েকবার দেওয়ার পর বুঝলো ব্লক করেছে আবার। ব্যাস, দিগন্তের সব রাগ এখন বেলার উপর গিয়ে পড়ল। বাইকের চাকায় জোরে লাথি মেরে ফুঁসতে ফুঁসতে বলল, কত বড় বেয়াদব! আমাকে, এই দিগন্ত তালুকদারকে ব্লকে রাখে। নাদানের বাচ্চা, সাহস দেখায় আমাকে। থাপড়াইলেও মনে রাগ মিটে না। অসভ্য মেয়ে মানুষ। সোজা বাড়িতে চলে এলো দিগন্ত। মাইশার রুমে এসে দেখলো ভেতর থেকে দরজা বন্ধ। মিতালি বলল, দিশা লাগিয়ে দিয়ে ঘুমিয়েছে হয়তো। দিশা আছে শুনে দিগন্ত বেশি গভীরে ভাবল না। রুমে এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ল। গতরাতে ঘুম হয়নি, আবার সারাদিন ক্লাবে কাজ করতে হয়েছে, শরীর কুলাচ্ছে না। আর এদিকে দিশার রুমে এসে কখন ঘুমিয়ে পড়েছে টের পায়নি। মিতালি মাইশার দেখার জন্য কয়েকবার ডাকলো, সাড়া না পেয়ে ভাবলো দুজনে ঘুমিয়ে গিয়েছে। তাই বাণীকে রুমে যেতে বলে নিজেও চলে গেল। সকাল হয়েছে কিছুক্ষণ আগে। ফোন স্ক্রল করতে করতে রুম থেকে বের হচ্ছে দিগন্ত। দিশার রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। রুমের ভেতর চোখ যেতে ভ্রু জোড়ায় গাঢ় ভাঁজ পড়ল। মাত্র ঘুম ভেঙেছে দিশার। উঠে বসে এলোমেলো চুলে বড় বড় হাই টানছে, চোখ খুলছে আবার বন্ধ করছে। দিগন্তর সামনে এসে দাঁড়ালো, ভারী গলায় বলল, এখানে কখন এসেছিস? মাইশা উঠেছে? দিশা হালকা চোখ খুলে দিগন্তকে দেখে হাসলো একটু। মুখের সামনের চুলগুলো সরাতে সরাতে বলল, জানি না, ফোন দিতে এসে কখন ঘুমিয়ে পড়েছিলাম, টের পাইনি। মাইশার সাথে আছে মনে হয় আম্মু। খটকা লাগলো দিগন্তের। বড় বড় পা ফেলে মাইশার রুমের সামনে এলো। দরজা ভেতর থেকে লাগানো। গলা উঁচিয়ে দরজায় ডাকলো দিগন্ত। কিছুক্ষণ পর খুলে গেল দরজা। সামনের মানুষকে দেখে চোখ মুখে আধার নেমে এলো দিগন্তের। থমথমে গলায় বলল, ছাদে আয়। বলে চলে গেল। দিগন্তর চেহারা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো রায়হান। তারপর দরজা চাপিয়ে দিয়ে দিগন্তের পিছু পিছু হাঁটা ধরল। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে দুজনে। রায়হান চোখ কচলিয়ে বলল, শালা, এত তাড়াতাড়ি কেউ ডাকে? থাবা মেরে রায়হানের বুকের কাছে মুঠো করে ধরল দিগন্ত। রাগী গলায় বলল, কি করছিস সেখানে? ওর রুমে কিভাবে এলি? বিস্তর হাসলো রায়হান। ঝটকা মেরে দিগন্তের হাত সরিয়ে দিয়ে বলল, কচি খোকা তুমি, জামাই কেউ বইয়ের ঘরে কি করে? রুমে চল, দেখাই কি করতেছিলাম। রায়হানের মুখ বরাবর পড়ল এক ঘুষি। হিসিয়ে বলল দিগন্ত, কিসের বউ জামাই? হারামজাদা, কোনো বউ নাই তোর। রায়হান কিছুটা ভাব নিয়ে বলল, আহারে জলে, দেখছো না মাম্মা, বউ এখনো ঘুমায়। বিয়ে করে কামও সারাইলাইছি, কত পাস্ট। আমি আবার বলে বউ নাই। তারা গলায় গর্জে উঠল দিগন্ত। ছোট, মেরে ফেলবো কিন্তু। কি করছিস? দাঁত কপাটি বের করে রায়হান বলল, আবার জিগায়, তুই না, ওর ভাই লাগস। আচ্ছা ছাড়, আয় দোস্ত, কানে কানে বলতেছি।
আমার আবার শরম বেশি, জানিস তো। বলে দিগন্তের কাছে এগিয়ে এলো রায়হান। রায়হানকে ধাক্কা মেরে 2 কদম পিছিয়ে গিয়ে চেঁচালো দিগন্ত। এই সর, বেশরমের মতো দাঁত কেলাবি না, বিরক্ত লাগে। ফালতু না বকে আগে কামাই কর, ততদিন দূরে থাকবি মাইশার থেকে। শালা তোর সব জানে, ইচ্ছা করে এতদিন চুপ ছিলি, বেশি হিংসা করিস যে, এজন্যই এখনো কপালে বউ জোটে নাই। কোলবালিশ নিয়ে ঘুমা শালা। ভাব গম্ভীর গলায় দিগন্ত বলল, রায়হান, আমি সিরিয়াস। মাইশার লাইফস্টাইল আলাদা, 2 মা মেয়ের নিজের বলতে কিছু নেই, সাফার করেছে অনেক। টেক মি সিরিয়াস। রেলিংয়ে 2 হাতে ভর দিয়ে দাঁড়ালো রায়হান। দিগন্তের থেকে চোখ ফিরিয়ে বাহিরের দিকে তাকালো, শান্ত স্বরে বলল, শোন, একটা জরুরি কথা ছিল। কি? আমি বাইক নিয়ে আসছি, ততক্ষণে তুই মিষ্টি নিয়ে আয়। ফিজে স্যারকে সুখবর দিতে যাব, খুব জরুরি। শক্ত হয়ে এলো দিগন্তের চোয়াল। পা উঁচিয়ে এক লাথি বসালো রায়হানের পেছনে, পিঞ্চ করে বলল, মিষ্টি কেনার মোরদ নাই, আসছে বউ নিতে। রায়হান সরু চোখ করে বলল, বুঝলি না, বুঝে লাথি দিলি। দাম দে শালা, দাম দে। এখন থেকে বাই বাই করে সম্মান দিয়ে চলবি। রায়হানের কথা শেষ না হতেই আরেক লাথি পড়ল। দিগন্ত তেদর গলায় বলল, 2 আনার হলো কি হলো না, 10 আনার ফুটানি বাল দিব তোমাকে। চোখ মুখ কুঁচকে নিল রায়হান, সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মন পুরপুরা, ভেজাল করিস না। মিষ্টি নিয়ে আয়, ভার্সিটি যাব। পারবো না। বাঁকা হাসলো রায়হান, ঠোঁট চোখা করে দিগন্তর দিকে শব্দ করে একটা চুমু ছুঁড়ে দিয়ে বলল, পারবি পারবি, শুভ কাজ করতে যাচ্ছি, প্রেম করব, কামাই করব, তোকে মামাও বানাবো। যা, ভালো মিষ্টি নিবি। বলে আর দাঁড়ালো না, ঝটপট পা ফেলে চলে গেল। দিগন্ত দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে ত্যক্ত গলায় বলল, সুবিধাবাদী শালা। পাটোয়ারি বাড়ির সোফা দখল করে বসে আছে নতুন কিছু মুখ। তাদের সাথে হাসি মুখে কথা বলছে রহমান আর রাসেল পাটোয়ারি। কিছু সময় বাদে ওর সামনে এনে বসানো হলো শাড়ি পরিহিত এক রমণীকে। তৎক্ষণাৎ কথা থামিয়ে সবার নজর গিয়ে থামলো তার উপর। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েটাকে দেখছে সকলে। তাদের মধ্যে শক্তপোক্ত দেহি, ভারী চোয়াল, কদম ছাটা চুলের এক সুদর্শন পুরুষ সামনে রমণীকে দেখে স্তব্ধ হলো। আধ ঘোমটা টানা মেয়েটাকে দেখে অস্ফুট স্বরে বলল, মাশাআল্লাহ। এত মানুষের সামনে বসে হাঁসফাঁস লাগছে বৃষ্টির। সবাই ওকে কীভাবে যেন দেখছে, 2-1 ওর প্রশংসা করছে। সে আওয়াজ এসে কানে ঠেকলো, লজ্জায় মূর্ছা যাচ্ছে ও। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে বৃষ্টির, বুক ধুকপুক করছে। নতুন মানুষগুলোর তীক্ষ্ণ দৃষ্টির তোপে ভেতরে ভেতরে ঘাবড়ে উঠছে। অনেকক্ষণ কথাবার্তা চলল দুপক্ষের। মিতালি আর বাণীও এসেছে। আজ দিন তারিখ সব ঠিক করে তবেই ফিরবে ছেলেপক্ষ। কথাবার্তার শেষ পর্যায়ে জহিরুল দাওয়ান রহমানকে বলল দুজনকে আলাদা কথা বলতে পাঠাতে। রহমান বৃষ্টিকে বলল ছাদে যেতে, সাথে বেলাকে পাঠালো। বেলা বৃষ্টির পাশাপাশি হাঁটছে আর ওকে খুব মনোযোগ দিয়ে দেখছে। এক পর্যায়ে প্রশ্ন করে বসলো, এই আপা, তোমাকে দেখতে অন্যরকম লাগছে, তুমি কি লজ্জা পাচ্ছ? এইভাবে লজ্জা পেতে হয়? আচ্ছা, দিগন্ত ভাই তাহলে এটারই কথা বলছিল সেদিন? বেলার কথা বুঝলো না বৃষ্টি। মুখ সামান্য কাত করে ওকে দেখে আবারও সামনের দিকে ফিরিয়ে নিল। লোকটা ওদের পেছনে আসছে, পায়ের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে বৃষ্টি। ছাদের একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বৃষ্টি। হাত পা থেকে ঘাম ছুটছে ওর। পাশে বিশাল দেহি এক পুরুষ টান টান হয়ে দাঁড়িয়ে আছে। পুরুষটাকে দেখার সুযোগ পায়নি এখনও, জড়তার কারণে মাথা তুলে তাকাতে পারছে না। বেলা ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, সামনের রাস্তার দিকে তাকিয়ে মনে যা আসছে তাই দিয়ে ধুচ্ছে দিগন্তকে। এক পলক ওদের দুজনের দিকে তাকিয়ে আবারও দিগন্তকে গালি দেওয়া শুরু করলো। ব্লক এখনও খোলেনি, একবার রাগ ঢাক ছেড়ে খুলেছিল, কিন্তু এবার আর খুলবে না। ফয়সাল বৃষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, অতঃপর হালকা গলা ছেড়ে বলল, তোমার বিষয়ে আমি সব জানি, তাই আর প্রশ্ন করলাম না। আমি মেজর ফয়সাল দেওয়ান, বর্তমানে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। ঝট করে চোখ তুলে তাকালো বৃষ্টি। সামনের মানুষটাকেও চেনে, ফাহিমের চাচাতো ভাই। চোখ ছাপিয়ে পানি এলোর। রহমান সব জেনে শুনে কিভাবে বিয়ের কথা আগাচ্ছে
শূন্য নেত্রে ফয়সালের দিকে তাকিয়ে থাকলো বৃষ্টি। আস্তে আস্তে চোখ ছাপিয়ে ধর করে পানি পড়তে লাগলো। বৃষ্টির চাহনি দেখে ফয়সাল কি বুঝলো কে জানে, হালকা হেসে বলে উঠল, সবাই এক না, মাঝে মধ্যে বংশে এক দুটো অজাত জন্মে যায়, যেগুলো সবার মুখে চুনকালি মাখাতে ওস্তাদ। ডোন্ট ক্রি। ফোন বেজে উঠল ফয়সালের। কথা থামিয়ে ফোন কানে চাপালো। কোথায় আছিস? ফাহাদ গাড়ি ড্রাইভ করতে করতে বলল। কাছাকাছি। তারপর কণ্ঠে দুষ্টুমির রেশ এনে বলল, শুধু নিজের ধান্দায় না থেকে আমারটাও দেখো। ভাই দাবে, মেয়েকে দেখে আবার কন্ট্রোল হারায়ও না। ফয়সাল বৃষ্টির দিকে তাকিয়ে থেকে ছোট করে জবাব দিল, ঠিক আছে, আয় তাড়াতাড়ি। চলে এসেছি প্রায়। রায়হানের যন্ত্রণায় টিকতে না পেরে ভার্সিটি গিয়েছিল দিগন্ত। সেখানে জহিরুলকে পায়নি। তার পিয়ে জানালো সে ছেলের বউ দেখতে গিয়েছে। ঠিকানা শুনে রায়হান দিগন্ত দুজনেই অবাক হলো। দিগন্ত জহিরুলকে ফোন দিল। দিগন্তের ফোন পেয়ে জহিরুল আমোদ গলায় ওদের সেখানেই ডেকে বসলো। প্রথমে যেতে না চাইলেও রহমানের খোঁচাখুচি আর বেলাকে দেখার লোভে পড়ে পাটোয়ারি বাড়ি যাওয়ার জন্য রাজি হলো দিগন্ত। মিতালি ওকে বলেছিল আজ ও বাড়ি যাবে, কিন্তু কেন যাবে তা শোনেনি দিগন্ত। ফয়সাল আর বৃষ্টির বিয়ের কথা চলছে সেটা ওর মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, জানতো দিগন্ত, কিন্তু ভুলে বসেছিল। ভেতরে ভেতরে রহমানের উপর কয়েক দফা হাসলো। পাটোয়ারি বাড়ির বড় দরজার সামনে পৌঁছেই রাগে চল শক্ত হয়ে এলো দিগন্তের। চোখজোড়া থেকে অসম্ভব ক্রোধ বের হচ্ছে। চোখ বন্ধ করে হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। ফলে রগগুলো টানটান হয়ে ফুলে উঠল। পুনরায় সামনের দিকে তাকালো। ব্যাস, পুরো অন্তরাত্মা জ্বলন্ত আগুনের মতো জ্বলে উঠল। তারপর সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বাইক ছেড়ে চলে গেল। রায়হান হতভম্বের ন্যায় একবার সামনের দিকে তাকিয়ে পরক্ষণেই আবার দিগন্তের পিছে পিছে ছুটল। সামনে রমণীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফাহাদ। কতগুলো দিন পর এত কাছ থেকে দেখছে বেলাকে। আগের থেকে শরীর স্বাস্থ্য বেড়েছে বেলার, চামড়ার রং ছেড়েছে, অনেক ফর্সা হয়েছে বেলা। ফোলা গালদয় আর একটু ফুলেছে, মুখোবয়ব, শরীরের গঠন, পোশাক আশাক বেলার মেয়েলি বয়স বৃদ্ধির পরিচয় দিচ্ছে। গাঢ় দৃষ্টিতে বেলাকে দেখছে ফাহাদ। পিটপিট করে চোখজোড়া খুলে সামনের ব্যক্তিকে দেখে ভয়ে জমে গেল বেলা। দিগন্ত আসবে শুনে বাড়ির বাইরে বের হয়েছিল। মাথা নিচু করে দিগন্তকে গালি দিতে দিতে হাঁটছিল। হুট করে ধাক্কা লেগে ব্যালেন্স হারালো, পড়েনি বেলা। কেউ ধরেছে ওকে। চোখ খুলে সামনে ফাহাদকে দেখলো। পার্কের ঘটনা জলজল করে ভেসে উঠল ওর মনে। এই লোকটা ওকে কিডন্যাপ করেছিল, ওর ক্ষতি করতে চেয়েছিল। সব কিছু স্মরণ হতে ফাহাদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল বেলা। চোখ মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, হাঁটু জোড়া কাঁপছে ভয়ে। ওকে আবার তুলে নিয়ে যেতে এসেছে, আবার ক্ষতি করতে চাইছে ওর। পেছন ফিরে বাড়ির দিকে ছুটল, কিন্তু ভয়ের তাড়নায় পা জোড়া অবশ্যই এসেছে। 2-3 কদম যেতেই পেছন থেকে হাতে টান পড়ল বেলার। ভয়ের তো চোখ ফিরিয়ে হাতের দিকে দেখল বেলা। তারপর সামনের দিকে তাকাতেই দেখলো ফাহাদ ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। আমাকে ভয় পাচ্ছিস কেন? আমি কি তোকে খেয়ে ফেলছি? ফাহাদের প্রশ্ন শুনে হাত মুষ্টামুষ্টি শুরু করলো বেলা। আশেপাশে চোখ ঘুরিয়ে কারো আশা করলো, কিন্তু পেল না। প্রশ্নের উত্তর না পেয়ে কুঞ্চিত ভ্রু আরও খানি কুঁচকে গেল ফাহাদের। নড়তে থাকা বেলার হাত আস্তে ঝটকা দিয়ে আবারও জোরে চেপে ধরল। স্বাভাবিক স্বরে বলল, সেই দিন আমি বাঁচালাম আর আমাকে মেরে গালাগালি, আজ আবার আমাকেই ভয় পাচ্ছিস কেন? আপনি খারাপ লোক, গুন্ডা, আমার ক্ষতি করবেন। কয়েক মুহূর্ত চুপ থাকলো ফাহাদ। তারপর বেলার হাত ছেড়ে দিয়ে বলল, আমি তোর বোনের দেবর, গুন্ডা পান্ডা না ভেবে বেয়াই ভাব, সম্পর্ক অনেক দূর গড়াবে। ছাড়া পেয়ে দোল লাগাতে চেয়েছিল বেলা। ফাহাদের কথা শুনে থেমে গেল। ঘাড় কাত করে হড়বড়িয়ে বলল, এত সম্পর্কের প্রয়োজন নেই। আমি দেখেছি আপনি মানুষকে মারেন, পচা আপনি। বেলার কাছাকাছি এলো ফাহাদ। হালকা একটু ঝুঁকে বেলার মুখোমুখি এসে ফিসফিসিয়ে বলল, সব ছেড়ে দিয়েছি, পচা থেকে ভালো হয়েছি অনেক। এখন থেকে আমার সাথে মানিয়ে চলা শুরু করো মেয়ে, আমি এসেছি তোমার জন্য।
শুকনো ঢোক চেপে পিছিয়ে গেল বেলা। ফাহাদের কথা একটাও মন দিয়ে শোনেনিও, দৌড়ে ভেতরে চলে গেল। যার জন্য এসেছিল সেই লোকের দেখা নেই। এক গুন্ডার পাত্তা নেই, আরেক গুন্ডা এসে মাতুব্বাড়ি করছে। বাইক থামিয়ে সোজা রুমে এলো দিগন্ত। ওয়ার্ড্রোব এলোমেলো করে সেখান থেকে একটা ফাইল বের করে আনলো। হাতে কলম তুলে নিতেই ওর পেছন পেছন রায়হান এসে হাজির হলো। দিগন্তের হাতে ফাইলটা দেখে চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল রায়হান। ওই বাটপার, খবরদার সাইন করবি না। থাম হারামজাদা শালা। বলে তেড়ে আসলো দিগন্তর দিকে। দিগন্ত কানে তুলল না ওর কথা, তার আগে খসখস শব্দ তুলে সাইন করে দিল। রায়হান হাই হাই করে মাথায় হাত দিয়ে বসে পড়ল বেডে। ভাবান্তর নেই দিগন্তের। ফাইলটা নিয়ে আবার বেরিয়ে পড়ল। জুনায়েদ আর জয়নাল তালুকদার মিটিং রুমে, দিহানও আছে ওদের সাথে। মিটিংয়ের মাঝে সেখানে হাজির হলো দিগন্ত। ওকে দেখে অবাক হলো সবাই। সেদিকে পাত্তা নেই দিগন্তের, চোখ মুখ গম্ভীর, রাগের কারণে নাক শক্ত হয়ে আছে। হাতের ফাইলটা জুনায়েদের সামনে ঝটকা দিয়ে ফেলে গমগমে স্বরে বলল, ডিল ফাইনাল, এখন আমার শর্ত মানতে বাধ্য। দিগন্তের কথা শুনে জয়নাল আকাশ থেকে পড়ল। দিহানের চোয়াল ঝুলে গেল। আর জুনায়েদ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দেখলো দিগন্তকে, তারপর ফাইলটা হাতে নিয়ে চেক করলো। সাইন দিয়েছে দিগন্ত। সেখান থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করলো, কি চাই? বেরিয়ে যেতে নিয়েছিল দিগন্ত। হাঁটা থামিয়ে ঘাড় কিঞ্চিত পেছন করে গম্ভীর স্বরে জবাব দিল, বেলা পাটোয়ারি। বিয়ের দিন তারিখ সব ঠিক করে ছেলেপক্ষরা চলে গিয়েছে। 1 সপ্তাহ পর বিয়ের তারিখ ঠিক করেছে। ফয়সাল খুব বেশি ছুটি নিয়ে আসেনি, তাই তাড়াহুড়াতেই সব কাজ শেষ হবে। বৃষ্টি নির্বাক হয়েছিল পুরোটা সময়। সবাই চলে যেতেই নিজ রুমে এসে দরজা আটকিয়ে দিয়েছে। বাড়ির সবাই অনেকবার ডাকাডাকি করেছে, খোলেনি। একবার শুধু উত্তর দিয়েছিল ও একা থাকতে চায়, ভয় নেই কোনো। রহমান সবাইকে বলেছে ওকে একা ছাড়তে। একবার যে ভুল করেছিল সে পথ আর বেছে নিবে না, তা নিয়ে ভরসা আছে মেয়ের উপর। এদিকে আদরের নাতনিকে এখনই বিয়ে দিতে চায় না রূপজান। বিছানা থেকেই চেঁচামেচি শুরু করেছে। শয্যাগত রূপজান পাটোয়ারি বাড়ি মাথায় তুলেছে চেঁচিয়ে। তার হাঁক ডাক থামাতে রহমান সেদিকে পা বাড়ালো। এর মাঝে বেলা এসে তার কাছে পারমিশন চাইলো রাইমার সাথে আশপাশ ঘুরবে। রহমান মানা করল না, বেলাকে রংপুর পাঠিয়ে দিবে, তার আগে একটু ঘুরতে চাইলে ঘুরুক, তবে অনেক সাবধানী বানিয়ে আউড়ে তবেই যেতে দিল। প্রায় বিকেল হয়ে এসেছে। টং ঘরের সামনে বসে চা খাচ্ছে দিগন্ত, রহমান আর ওদের কয়েকজন ছেলে। রায়হান বিরস মুখে বকবক করছে আর চা খাচ্ছে। দিগন্তর মেজাজ ভালো নেই। ফাহাদের বেলাকে ধরে রাখা দৃশ্যটা চোখে ভাসলে মাথার রগ ছিঁড়ে যাচ্ছে। শক্ত মুখে একবার চা খাচ্ছে, আর একবার ধোয়া উঠতে থাকা সিগারেটের টান বসাচ্ছে। হঠাৎ রায়হান ওকে ধাক্কা মারল। দিগন্ত রাগী চোখে ওর দিকে তাকাতেই রায়হান বলে উঠল, সামনে দেখ, তোর লাইলা আসছে সেজে গুজে। দিগন্ত সামনের দিকে তাকালো। বেলার দিকে দৃষ্টি আটকাতে যেও আটকালো না। এক পলক দেখে ভ্রু কুঁচকে আবারও রায়হানের দিকে তাকালো। কণ্ঠে আক্রোশ ঢেলে খিচিয়ে বলে উঠল, তোর চোখ ওদিকে যাবে কেন? কে আসছে না আসছে আমি দেখব। তোকে দেখতে বলেছি? শয়তানের দল, চোখ সামলায় রাখতে পারিস না শালা। সবার নজর একটা বেয়াদবে যে থামে, অসহ্য। রায়হান কুটিল হাসলো। দিগন্তের কথা ওকে উস্কে দিল কয়েক দফা। চায়ের কাপটা টেবিলে রাখলো। হাত বাড়িয়ে দিগন্তের বুকে ডলা দিতে দিতে পিঞ্চ করে বলল, জলে বন্ধু জলে, খুব জলে না আমার, এরকম জলে বুঝলি, দেখছিস না জ্বলতে কেমন লাগে। চল আমার বউকে উঠাই দিবি আমার হাতে। ঝটকা মেরে রায়হানের হাত সরিয়ে দিল দিগন্ত। রায়হান ধূপ করে চেয়ার সমেত মাটিতে উল্টে পড়ল। দলের ছেলেরা হুহা করে হাসলো। পরপরই রায়হানকে টেনে উঠালো। রায়হান কোমরে হাত রেখে দিগন্তকে বলল, তোর বুদ্ধি আমি বুঝি দোস্ত, এত ভালোবাসিস কেন শালা? বইয়ের কোমর ভাঙা, তাই আমারও কোমর ভেঙে দিলি। দুজনেই একসাথে বেডে পড়ে থাকবো আর তোকে তাড়াতাড়ি মামা বানাবো। তাই তো চাপ নিস না পাগলা, তোর ইচ্ছা আমি খুব তাড়াতাড়ি পূরণ করব।
দিগন্ত কড়া চোখে রায়হানের দিকে তাকালো। তা দেখে রায়হান বাঁকা হেসে বলল, যা, তোর লাইলা চলে এসেছে, হেল্প লাগবে আর আমাকে ডাকিস। অফারটার অল আমি আফটার অল আমি তোর থেকে বেশি এগিয়ে আছি, আমার অভিজ্ঞতা বেশি। দিগন্ত রায়হানের দিক থেকে চোখ সরাতে সরাতে বলল, বাল জানো তুমি, ভাদাইম্মা কোথাকার। তারপর হাতের সিগারেটটা কয়েক টানে শেষ করে উঠে দাঁড়ালো। বড় বড় পা ফেলে বেলার সামনে গিয়ে দাঁড়ালো। রুক্ষ গলায় জিজ্ঞেস করলো, এদিকে কি? সামনের খ্যাটখ্যাটে পুরুষটাকে দেখে হাঁটা থামালো বেলা। চোখ মুখ কুঁচকে নিয়ে নাক ফোলালো। ওড়নার কোনা টেনে নাকে চেপে বলে উঠল, ছি, সরেন, কি দুর্গন্ধ! কি ছাইপাশ গেলেন, বমি আসছে। দিগন্ত বুঝলো বেলা সিগারেটের গন্ধে এরকম করছে। পাশের দোকান থেকে একটা সেন্টার ফ্রুট মুখে পুরে আবার আসলো বেলার কাছে। পুনরায় ঝাঁঝালো কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? বেলা দিগন্তের দিকে তাকায়নি। চোখ অন্য পাশে রেখে তাছরা গলায় জবাব দিল, বলবো না। ব্লক মেরেছিস আমাকে, অসভ্য মেয়ে। আমি মারি না কাউকে। ব্লক অপশন ছিল, হাত দিয়ে সেটা করে দিয়েছি। বাড়ি গিয়ে খুলে আমাকে ফোন দিবি। পারবো না। তারপর আবার মুখ বাঁকিয়ে ভাব নিয়ে দিগন্তের মতো বলল বেলা। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। দিগন্ত সরু চোখে বেলার তেজ দেখছে। এমনি সময় বেড়াল আর ওর সামনে এলে বাঘ হয়ে যায় বেলা পাটোয়ারি। ছোট একটা মেয়ে দিগন্ত তালুকদারকে ভাব দেখাচ্ছে। দিগন্ত ভারী গলায় বলল, এত সেজেছিস কেন? মেয়ে মানুষ, রাস্তায় এইভাবে বের হবি না। তোর বাপ তোকে এখনো বোরকা ধরায় না কেন? মুখে শুধু বড় বড় কথা। আমার বাপকে বলেন তাহলে। আমি ঘুরতে বের হয়েছি, সামনে থেকে সরে দাঁড়ান, রাইমা অপেক্ষা করছেন। মুখের উপর কথা বলায় ধমকে উঠল দিগন্ত। বেলা। দিগন্তের ধমক বিরক্তি মাখা গলায় বেলা বলল, দেখেন, আমি আপনার ওপর খুব রেগে আছি। আপনার সাথে আমি কথা বলবো না, মানে বলবো না। আপনি কিছু বোঝেন না, জানেন না, শোনেন, জানেন শুধু বেলা বলে একটা করে চিৎকুর দিতে। সরেন। বেলার কথা বলার ধরন দেখে রাগের মাঝেও হাসি এলো দিগন্তের। ঠোঁট কামড়ে ধরে সামনে লাল সাদা থ্রি পিস পরিহিত রমণীকে নরম গলায় জিজ্ঞেস করলো। কি জানতে হবে? চোখ উল্টানোর ভান করে বেলা বলল, আমি রেগে আছি, দেখেন না? দিগন্ত আদুরে গলায় বলল, দেখলাম। এখন কিভাবে রাগ ভাঙাবো বলে দেন। দিগন্তের কথায় এতক্ষণের তেজালো বেলা মিয়ে গেল। সেকেন্ডের ব্যবধানে চোখ জোড়া ছাপিয়ে গেল পানিতে। দিগন্ত নীরব চোখে দেখল তা। সকাল থেকে মাথায় যে রাগ চেপেছিল সেটা নিমিষেই গায়েব হয়ে গিয়েছে। এদিকে বেলা নাক টেনে অভিযোগ উগরে দিতে শুরু করলো। আমি ফোন দিলে আপনি বিরক্ত হন খুব, তাই না? আর কোনো দিনও দিব না। প্রথমে আমার কথা না শুনেই আমাকে গালি দিয়ে ফোন কাটলেন, পরে আবার ফোন বন্ধ করে দিলেন। আমার জ্বর আসলো, সেসব ভুলেও আমি বেহায়ের মতো আবার ফোন দিলাম। পারতেন না তখন কথা বলতে? আপনি ব্যস্ততা দেখালেন, দিন রাত সব সময় ব্যস্ত থাকেন আপনি। আমি আর বিরক্ত করব না। বলতে বলতে কেঁদে দিল বেলা। কান্নারত কাপা কাপা স্বরে আবার বলল, আমার রুমে এতগুলো রিং কেন রেখেছিলেন? কে হই আমি? মাইশা আপুকে নিয়ে আপনার কত চিন্তা, আমাকে নিয়ে এত চিন্তা করবেন কেন? আমি ছোট মানুষ, কিছু বুঝি না। মাইশা আপু ব্যথা পেয়েছে বলে আপনি খুব কষ্ট পেয়েছিলেন। আমার জ্বর এসেছিল, তখন তো একবারও খোঁজ নেননি। আপনি খুব খারাপ লোক। বেলার সব অভিযোগ মনোযোগ দিয়ে শুনল দিগন্ত। নিজের উপরে রাগ উঠল। পরক্ষণে আবার সব ভুলে ক্রন্দনরত বেলার ফোলা সুন্দর মুখশ্রী দেখে মাথা ঝিম ধরে গেল। কয়েকটা বড় শ্বাস টেনে নিজেকে সংযত করল দিগন্ত। অতঃপর বেলার আর একটু কাছে এগিয়ে এসে আদুরে ভঙ্গিমায় বলল, বিশ্বাস করো সোনা, সত্যি ব্যস্ত ছিলাম। তোর জ্বর এসেছে এটাও জানি না আমি। বেলা আটকা আটকা গলায় বলল, আপনি খারাপ, আমি আর কথা বলবো না। দিগন্ত কি বলবে খুঁজে পেল না। বেলার কণ্ঠস্বর মুখশ্রী দেখলেই এলোমেলো হয়ে যাচ্ছে। হাত দিয়ে ঠোঁট ঘষে চতুর চোখ জোড়া ঘুরিয়ে আশপাশের সব মানুষের অবস্থান মেপে নিল। তারপর মিনিটের ব্যবধানে বেলাকে টেনে এনে ওর জিপে বসিয়ে চোখের পলকে জিপ ছেড়ে দিল দিগন্ত। কান্না থামিয়ে ভেজা পলক ঝাপটাতে ঝাপটাতে দিগন্তের মুখের দিকে চাইল বেলা।
প্রশ্ন করার ফুরসত নেই। এর মাঝেই হেঁচকে উঠে গিয়েছে ওর। একটানে শহরের বাইরে চলে এলো ওরা। শেষ বেলায় একটা নদীর সামনে সে জিপ থামলো। পুরোটা রাস্তায় বেলা শুধু একবার জিজ্ঞেস করেছিল কোথায় নিয়ে যাচ্ছে। উত্তর দেয়নি দিগন্ত। বেলাও আর জিজ্ঞেস করেনি। সিটে মাথা হেলিয়ে দিয়ে নীরবে কেঁদেছে শুধু। জিপ থেকে নেমে দাঁড়ালো দিগন্ত। বেলাকে নামতে বলল, কিন্তু ও গাঢ় হয়ে বসে রইল। বার কয়েক বলার পরও নড়চড় নেই বেলার। বিরক্ত হলো দিগন্ত। চিড়চিড়ে বিরক্ত নিয়ে বেলাকে টেনে হিঁচড়ে নিচে নামালো। নাছোড়বান্দা বেলা মুষ্টামুষ্টি করে আবারও জিপে উঠতে নিলে দিগন্তের হাত ওকে আটকে দিল। আলগোছে শূন্যে তুলে নিয়ে জিপের সামনে এনে বসিয়ে দিল। দিগন্তের দুহাত বেলার দুপাশে ছড়িয়ে ওর দিকে হালকা একটু ঝুঁকে বদ্ধ করলো বেলাকে। দুজনের মাঝে দূরত্ব অনেক। দিগন্তের শক্ত প্রশস্ত পুরুষালী বদন ঘিরে রেখেছে বেলাকে। ওর এতটা কাছাকাছি থাকায় ছটফটে বেলা শান্ত হতে বাধ্য হলো। নড়াচড়ার উপায় নেই, কিন্তু ফোপাচ্ছে বেলা। ফোপাচ্ছে আর কান্না ভেজা লালাভ চোখ জোড়া দিয়ে রাগের দৃষ্টিতে চেয়ে আছে দিগন্তের দিকে। দিগন্ত শান্ত চোখে বেলার চাহনি দেখে ওর মুখের উপর ফু দিল। তাতেও পলক পড়ল না বেলার। অতপর বেলার কপালে একটা টোকা মেরে বলল,